সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখার জন্য। আমাদের আজকের এই পাবলিক পার্লামেন্টের যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে পরিবেশ সুরক্ষা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কিনা সেটি নিয়ে আজকের দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সরকারি দল হিসেবে আজকের এই ছায়া সংসদে যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আমি পরিচয় করে দিই আমাদের আজকের এই মক পার্লামেন্টের যে বিতার্কিকরা অংশগ্রহণ করছে তাদের সাথে। সরকারি দল সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঢাকার বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ তানভীর নওয়াজ শাকিল, মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জ্যোতি আক্তার, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাসকুরা খান। অন্যদিকে আজকের এই ছায়া সংসদের বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ঢাকার বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ জোবায়ের সর্দার মার্জিন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা আজমল হিমু এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন মুন্না। সম্মানিত বিচার কার্য যারা সম্পাদন করবেন তাদের সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক অরুণ কর্মকার, বিশেষ প্রতিনিধি দৈনিক প্রথম আলো। রয়েছেন আরও একজন সাংবাদিক আরিফুজ্জামান তুহিন, সিনিয়র রিপোর্টার দৈনিক কালের কণ্ঠ। এবং আরও রয়েছেন ডক্টর এস এ মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক, উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে অতিথি আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। আরও একজন অতিথি রয়েছেন, তিনি হচ্ছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। আমাদের দুজন অতিথি আমাদের এই প্রতিযোগিতার শেষে তাদের যে বক্তব্য সেটি উপস্থাপন করবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। একই সাথে আহ্বান করছি এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ তানভীর নওয়াজ শাকিল, যিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বক্তা, তাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের সংসদে আমাকে প্রস্তাব উত্থাপনের সুযোগ প্রদানের জন্য। আমাদের আজকের সংসদের প্রস্তাবিত বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে যে পরিবেশ সুরক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। শুরুতে মাননীয় স্পিকার, কেন আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি? প্যারামিটার হিসেবে আমরা দেখে যাচ্ছি: 1 সুবিধাজনক জমির প্রাপ্যতা, 2 নাব্যতা সহ কয়লা পরিবহনের সুবিধা, 3 প্রয়োজনীয় পানির উৎস, 4 বিদ্যুৎ সঞ্চালন সুবিধা, 5 নির্মাণ সামগ্রীর প্রাপ্যতা, 6 নিকটবর্তী বিমানবন্দর এয়ার ফানেল চিমনির অবস্থান না থাকা, 7 প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক ধর্মীয় সামরিক স্থাপনা থেকে 10 কিলোমিটার দূরত্ব, 8 অভয়ারণ্য থেকে 25 কিলোমিটার দূরত্ব, 9 পরিবেশ অধিদপ্তরের বিধিবাধা অনুসরণ, 10 নিকটবর্তী কয়লার উৎস, 11 ঘনবসতির হার 1834 একরে 150 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে 121 জন, যা আমাদের ওই অঞ্চলে রয়েছে। মাননীয় স্পিকার, সেই সাথে আমরা একটা প্রশ্ন নেই যে আমরা পয়েন্ট অফ ইনফরমেশনটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আপনি যে বলে গেলেন যে সুবিধাজনক জায়গা এবং নির্মাণ সামগ্রীর সুলভ্যতা এবং নানাবিধ সুবিধার কারণে এখানে করা হচ্ছে, এই সুযোগ সুবিধাটি কি রামপাল ব্যতীত অন্য কোনো স্থানে আছে বাংলাদেশের? ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমি এই সাথে আরও একটি আমি উনাকে পাল্টা কোশ্চেন করতে চাই যে উনি আমাকে দেখিয়ে যাবেন বাংলাদেশের এমন কোন জায়গায় আছে যেখানে রামপালের চাইতে অধিক সুবিধা পাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। উত্তরটি হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী সেই জায়গাটি উপযুক্ত। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার তথ্যটি হচ্ছে বিজ্ঞান গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান এবং বুয়েটের অধ্যাপক তামিমের কথা। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা। আমি আপনাকে বক্তব্যটি ব্যাখ্যা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা 10টি কারণ দেখিয়েছি যার মাধ্যমে আমরা বুঝতে চাইছি ওই অঞ্চলে কেন প্রয়োজন। আমার বক্তব্যের ভিতরে স্পষ্টত এটা প্রমাণিত হবে কেন আমরা ওই অঞ্চলে এটা করতে যাচ্ছি। এবং মাদারীপুর, শরীয়তপুর, ওখানে আমাদের পদ্মা সেতুর কার্যক্রমের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকাঠামো এবং উন্নয়ন কার্যক্রম চলছে এবং ওখানে আরও যেমন বাগেরহাটে চলছে বাংলাদেশের সবথেকে বড় বৃহৎ এয়ারপোর্ট নির্মাণের কাজ। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুরে ওই অঞ্চলে চলছে ইপিজেড এবং অন্যান্য উন্নয়ন অবকাঠামোগত এবং রেল কারখানার নির্মাণের কাজ, যেটা হবে ওই যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আমরা নির্মাণ করব ওই নির্মাণ কেন্দ্রে পৌঁছানোর জন্য ওখান থেকে যে ফ্লাই অ্যাশ এটা আমরা রপ্তানি করার জন্য সিমেন্ট কোম্পানিতে দেওয়ার জন্য ওই অঞ্চলের রাস্তা আমরা ব্যবহার করব। এই জন্য আমরা ওই অঞ্চলে এটা করতেছি না। এবং কেন আমরা রামপালে করতেছি কারণ হিসেবে আমরা 10টি কারণ দেখিয়েছি। আজকে ওই অঞ্চলের মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই ওই অঞ্চলে যে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এই জন্য হচ্ছে ওখান দিয়ে আমাদের কয়লা সরবরাহ এবং কয়লা আনতে সুবিধা হবে, যা আমরা ইউজ করব যা আমরা ব্যবহৃত হবে মংলা পোর্ট এবং মংলা পোর্টের মাধ্যমে এই কয়লা সুরক্ষিতভাবে এখানে আসবে। শেষ প্রশ্ন নেই। এত সুবিধা জানা সত্ত্বেও যখন বাংলাদেশের সচেতন বিশ্ববিদ্যালয়ের তরুণরা ফেসবুকে হ্যাশট্যাগ দেয় সুন্দরবন বাঁচাও,
তাহলে তারা কি বোকা হয়ে এই হ্যাশট্যাগটি দিয়েছে? তারা কি জানে না আজকে অন্য কোথাও মাননীয় এটি হলে স্পিকার, সমস্যা হবে? আমি আপনার কাছে বলছি, আমার বক্তব্যটি সুস্পষ্টভাবে শুনতে হবে, আমাকে বলতে হলে ওনার সব অ্যান্সার উনি পেয়ে যাবেন। মাননীয় স্পিকার, আমি এই সাথে আরো বলতে চাই, আজকে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা জুনে 1 থেকে 30 পর্যন্ত বলা হয়েছে বাংলাদেশের বর্তমান জিডিপি 7.3 এবং আমাদের মাথা পিছু হয় 1380 ইউএসডি, এবং ইউআইএ রিপোর্ট অনুযায়ী ওখানে বলা হয়েছে যদি এই বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়ন হয় তবে ওখান থেকে আমাদের জাতীয় গ্রিডে 1% জিডিপি অ্যাড হবে। মাননীয় স্পিকার, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হলে আরো 1.3 অর্থাৎ 8.6 এর সাথে মাননীয় স্পিকার এগিয়ে যাবে ওই অঞ্চলে মানুষকে দক্ষ কর্মশক্তির মাধ্যমে এবং তাদেরকে পর্যায়ক্রমে চাকরি পেতে হবে। মাননীয় স্পিকার, আজকে দক্ষিণাঞ্চলের 40% মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত, যেখানে বাহিরের দেশগুলোতে, মাননীয় স্পিকার আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আপনাকে 10 সেকেন্ডে শেষ করতে হবে। মাননীয় স্পিকার, বাহিরের দেশগুলো যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এত জনপ্রিয়তা পেয়েছে এবং তারা 41% বিদ্যুৎ উৎপাদন করছে কয়লা থেকে, সেখানে বাংলাদেশে আজকে কেন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে না এবং আর কোন কেন্দ্রের মাধ্যমে আপনারা এই বিদ্যুৎ চাহিদা পূরণ করবেন? কোশ্চেন রেখে গেলাম আপনাদের কাছে। মাননীয় স্পিকার, আজকে সংসদের জন্য উত্থাপিত বিষয়টি অবশ্যই পাস হয়, আমি এই আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে 100 কোটি মানুষের রক্তের কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যেখানে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে রামপাল এবং সেই রামপালের মধ্যে দিয়ে এই বিদ্যুৎ উৎপাদন হলে দেশ ও দশের যে উপকার হবে সেরকম নানা ব্যাখ্যা দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেছেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য। আহ্বান করছি মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ জুবায়ের সর্দার মার্জিনের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। যখনই আপনি সুযোগটি দিলেন, এই সুযোগটি নিয়ে আজকে আমি যে বিতর্কের প্রস্তাবনাটির বিরোধিতা করব তার আগে বলে নেই আমি সেই বাগেরহাট জেলারই সন্তান যে জায়গাটিতে এই প্রকল্পটি চালু হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে তারা তাদের স্পষ্ট বক্তব্যে কোনো সুষ্ঠু সুরাহা করতে পারে না, সুরক্ষার কথা বলেনি, তারা আজকে পরিবেশকে সুরক্ষা করার জন্য কি উদ্যোগগুলো নিয়েছে সেটি বলেনি মাননীয় স্পিকার। এবং আমরা বলছি এই প্রধানমন্ত্রী পারেন, তিনিই আমাদের নেতা, তিনি রামপালে নয় দেশের অন্য কোথাও এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবেন, অথবা কয়লা ভিত্তিক নয় মাননীয় স্পিকার, আজকে উইন্ড টারবাইন আছে, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় মাননীয় স্পিকার। সারা পৃথিবীর যে গড় তাপমাত্রা রয়েছে মাননীয় স্পিকার তার থেকে বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি। যদি ফ্রান্স সোলার হাইটেক পার্ক বানাতে পারে মাননীয় স্পিকার, আমরা সেভরন নাইকোর কাছ থেকে 50,000 কোটি টাকার ওই ক্ষতিপূরণটি নিয়ে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারবো। মাননীয় স্পিকার, আজকে সংজ্ঞানের শুরুতে মাননীয় স্পিকার পরিবেশ এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল জোন বলতে মাননীয় স্পিকার আজকে যে পরিবেশটি রয়েছে মাননীয় স্পিকার তার 25 কিলোমিটার ব্যাসার্ধ সহ এই চারিদিকে ওরিয়ন গ্রুপ এবং এই যে মাননীয় স্পিকার এনটিপিসি মাননীয় স্পিকার ইন্ডিয়া থেকে বিতাড়িত প্রতিষ্ঠান মাননীয় স্পিকার, তারা আজকে আমার সোনার ভূখণ্ডকে মাননীয় স্পিকার কয়লা দিয়ে পুড়িয়ে দিতে যাচ্ছে মাননীয় স্পিকার। আজকে তাই তীব্র বিরোধিতা জানাচ্ছি। একটা প্রশ্ন নাই মাননীয় জি, আপনি বললেন গ্যাস দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন করবেন, বাংলাদেশের বর্তমান যে গ্যাস মজুদ আছে তা দিয়ে কি এত শক্তিশালী একটি বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব এবং তা কতদিন সম্ভব হবে? ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিজ্ঞান ভিত্তিক গবেষণায় তাদের জ্ঞাননেত্রের এখনো উন্মেষ ঘটেনি মাননীয় স্পিকার। আশা করি বাসায় গিয়ে তারা সুন্দরভাবে মাননীয় স্পিকার অনেক রিসার্চ রিপোর্ট আছে সেটি দেখবেন মাননীয় স্পিকার। আজকে সুরক্ষা বলতে মাননীয় স্পিকার সুন্দরবনকে সম্পূর্ণরূপে সুরক্ষা করতে হবে তার কোনো ব্যাখ্যা দেখিয়ে যায়নি মাননীয় স্পিকার। আজকে আমরা প্রথমত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই মহান সংসদে মাননীয় স্পিকার, তা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকালীন যে ক্ষতিটি রয়েছে সেটি নিয়ে মাননীয় স্পিকার, যেটি পরিবেশের ধ্বংস করবে। দ্বিতীয়ত আমরা উৎপাদনকালীন যে ক্ষতিতে ফ্লাই অ্যাশ, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড সহ বিভিন্ন ধাতব পদার্থ এবং রাসায়নিক বজ্র এবং পরবর্তীতে সেটি যে ভবিষ্যতের ক্ষতি করবে সেটি। চতুর্থত মাননীয় স্পিকার, এই প্রকল্পটির কারখানায় যে বিভিন্ন শিল্প কলকারখানা শিল্পগোষ্ঠীর যে চৌম্বকীয় উপস্থিতি মাননীয় স্পিকার, আমরা এটি যে ভবিষ্যতে সুন্দরবনকে বিলীন করে দিতে পারে সেটি নিয়ে আলোচনা করব। পঞ্চমত মাননীয় স্পিকার, সমাধান খোঁজার চেষ্টা করব, যেমন অলরেডি একটি সমাধান আমি তাদেরকে দেখিয়েছি। এবং ষষ্ঠত আমরা আলোচনা করব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং হচ্ছে ইউনেস্কো, এই দুইটা মিলে মাননীয় স্পিকার তারা যে উদ্বেগ প্রকাশ করেছে মাননীয় স্পিকার আজকে বাংলাদেশকে নিয়ে, আজকে আমার দেশের থেকে আমার থেকে মাননীয় স্পিকার ইউনেস্কোর দরদ বেশি হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। তাই তারা 2011 সাল থেকে চিঠি দেওয়া শুরু করছে মাননীয় স্পিকার যে সুন্দরবনকে বাঁচানোর জন্য তোমরা তৎপর হও মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার জীব বৈচিত্র্যের যে প্রধান স্থানটুকু মাননীয় স্পিকার, বাস্তুতন্ত্রের যদি একটি ক্ষুদ্র কীট পতঙ্গ ক্ষতিগ্রস্ত হয় মাননীয় স্পিকার, এই ক্ষতিটি যে পড়বে মাননীয় স্পিকার সুন্দরবনের বাঘের উপরে, চিত্রা হরিণের উপরে, যে চিত্রা হরিণের মায়াবী চাহনি মাননীয় স্পিকার একটি আলোক উজ্জ্বল মঞ্চের বিশ্ব সুন্দরী হাসির থেকেও বেশি সুন্দর মাননীয় স্পিকার। তাই আশা করব মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে সুন্দরবনের বাস্তুতন্ত্রকে ধ্বংস করার কোনো পরিকল্পনা ব্যতি রেখে আমরা এই সংসদকে দাবি জানাচ্ছি এই রামপালে নয় দেশের অন্য কোথাও এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করুক, যাতে একটি সুষ্ঠু সমাধান করে মাননীয় স্পিকার এই দেশে কোটি
প্রাণের যে চেতনার জায়গাটি সেটি অক্ষুণ্ণ রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা দুদলেরই দুই প্রধানের বক্তব্য শুনে ফেললাম। আমরা এবার আসি আজকের ছায়া সংসদের আজকের যিনি জ্বালানি মন্ত্রী হিসাবে রয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, তার কাছে আহ্বান করছি আমি আমাদের আজকের এই বক্তা জ্যোতি আক্তারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর সাথে একমত হয়ে বলতে চাই, হ্যাঁ, পরিবেশ সুরক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। আমি প্রথমে আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি নিয়ে বলতে চাই। এটি একটি যৌথ প্রকল্প। বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও ভারতের কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি যৌথ উদ্যোগে প্রকল্পটি প্রতিষ্ঠিত হবে এবং চালু থাকবে। মোট ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। পিডিবি ও ভারতের এনটিপিসি প্রত্যেক শতাংশ করে পুঁজি বিনিয়োগ করবে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী কিছু প্যারামিটার দাঁড় করে গেছেন, আমি সেগুলোর ব্যাখ্যা দিয়ে যাব। সুবিধাজনক জমির প্রাপ্যতা প্রশ্নটা হচ্ছে প্রাসঙ্গিক। আপনি বললেন এনটিপিসির কথা। মাননীয় স্পিকার, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে ভারত সরকার এনটিপিসিকে এই প্রকল্পটি ভারতে করতে দেয়নি, সেখানে বাংলাদেশে এই প্রকল্পটি কিভাবে আসলো আপনি একটু ব্যাখ্যা দিয়ে যাবেন কি? আপনি আমার বক্তৃতাটি শুনুন, আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুবিধাজনক জমির প্রাপ্যতা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রামপাল উপজেলাতেই একমাত্র সুবিধাজনক জমি রয়েছে। প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে পরিমাণ জমির প্রয়োজন তা বাংলাদেশের অন্য কোনো জায়গায় নেই। তাই সরকার রামপালে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করতে যাচ্ছে। নাব্যতা সহ কয়লা পরিবহনের সুবিধাদি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রটির পাশে পশুর নদী থাকার কারণে এখানে কয়লা ও অন্যান্য যন্ত্রপাতি পরিবহনের সুবিধা রয়েছে। আর এই কয়লা সর্বোচ্চ পর্যায়ে পর্যবেক্ষণ। মাননীয় স্পিকার, আমি আবারও বলতে চাই, সর্বোচ্চ পর্যায়ে পর্যবেক্ষণ সচেতনতার মাধ্যমে কয়লা পরিবহন করা হবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে। এতে কোনো প্রকার পরিবেশ দূষণ হবে না। আজকে যদি ব্রেক্সিটের মতো ঘটনা যদি ঘটে বাংলাদেশে এবং সারা দেশের জনগণকে যদি আহ্বান করা হয় গণভোট দিন, আপনার কি ধারণা এই ভোটে জনগণ কি এই প্রকল্পের পক্ষে রায় দিবে? আমি বিরোধী দলীয় নেতাকে বলতে চাই, এটা আমাদের প্রস্তাবিত বিষয়টির সাথে কোনো প্রাসঙ্গিক নয়। তাছাড়া আপনি কিভাবে বলতে পারেন যে এমন ঘটনা ঘটবে? এমন ঘটনা মাননীয় স্পিকার নাও তো ঘটতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রয়োজনীয় পরিমাণ পানির উৎস। বিদ্যুৎ কেন্দ্রটি পশুর নদীর কাছাকাছি হওয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্রটির প্রয়োজনীয় পানি পশুর নদীর থেকে নেওয়া হবে। এই পানি নিতে অত্যাধুনিক প্রযুক্তি। মাননীয় স্পিকার, আমি আবারও বলছি, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করব যাতে কোনো প্রকার পানি দূষণ না হয়। প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের ফলে সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, ফরিদপুর, মাদারীপুর দক্ষিণাঞ্চলের জেলাতে বিদ্যুতের অভাব পূরণ হবে। এসব জেলার মানুষ পাবে আধুনিকায়নের ছোঁয়া। এছাড়াও 1320 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বছরে 70 টন কয়লা দরকার হবে। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত এই কয়লা ও বড়পুকুরিয়া থেকে মংলা সমুদ্র বন্দর দিয়ে জাহাজে বিদ্যুৎ কেন্দ্রে আনা হবে। তাই আমি বিরোধী দলকে আহ্বান করব, সরকারের সাথে একমত হয়ে দেশের উন্নয়নে, দেশের জনগণের উন্নয়নে, দেশের স্বার্থে আপনারা প্রস্তাবটি বাস্তবায়িত করতে সহায়তা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা শুনলাম এবং সরকারের পক্ষ থেকে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী তিনি ছায়া সংসদের যে কয়লা পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা হবে এবং বিরোধী দলের কাছে আজকে আহ্বান জানিয়েছেন যে আপনারা সরকারের সাথে এই কাজে একটু হাত মিলান এবং বাংলাদেশের বিদ্যুতের যে উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করেন। আমরা শুনবো আজকের এই ছায়া সংসদের প্রাইম এশিয়া ইউনিভার্সিটির যিনি বিরোধী দলীয় উপনেতা আজমল হিমুর কাছ থেকে তার বক্তব্য। আজকের এই সংসদে বিরোধী দল হিসেবে নয়, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রস্তাবে সরাসরি বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, যেখানে প্রধানমন্ত্রীর এক হাতে পরিবেশ রক্ষার পদক, অন্য হাতে সুন্দরবন বিনাশের পরোয়ানা। মাননীয় স্পিকার, ওনারা বলে গেলেন অনেক আধুনিক প্রযুক্তির কথা। মাননীয় স্পিকার, সেই আধুনিক প্রযুক্তিটি হচ্ছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি, যেই প্রযুক্তি ব্যবহার করে শতকরা মাত্র 2 থেকে 5% দূষণ কমানো সম্ভব। কিন্তু আপনি যদি একটা মানুষকে বিষাদ পানির নিচে ডুবে সেখান থেকে 2 হাত বা 5 হাত পানি কমিয়ে দেন, তাহলে সেই লোকটিকে আপনি কখনোই বাঁচাতে পারবেন না। অতএব যদি সুন্দরবনকে বাঁচাতে হয় তাহলে এই প্রযুক্তিটি রামপালে নয়, আপনারা অন্য কোথাও করবেন অবশ্যই। মাননীয় স্পিকার, উনি বললেন পরিবেশ বলতে আমরা বুঝি মাটি, পানি, বায়ু, এগুলো। মাননীয় স্পিকার, বায়ু কিভাবে দূষিত হচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। মাননীয় স্পিকার, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় 1,08,00,000 টন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং প্রতিদিন প্রায় 142 টন সালফার ডাই অক্সাইড এবং 85 টন বিষাক্ত নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। উৎপন্ন হওয়া মানে হচ্ছে যে সুন্দরবনের আশেপাশে কয়েক হাজার ইটের ভাটা জ্বালিয়ে দেওয়া। যে এলাকায় একটি ইটের ভাটা থাকে সেই এলাকার আশেপাশের পরিবেশের দিকে যদি আমরা তাকাই, মাননীয় স্পিকার, আমরা দেখবো যে সেই এলাকার পরিবেশ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সুন্দরবনের আশেপাশে যদি হাজার হাজার ইটের ভাটা আমরা জ্বালিয়ে দিই তাহলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। মাননীয় স্পিকার, একটা প্রশ্ন আপনি বলে গেলেন ওই যে প্রযুক্তি আমরা ব্যবহার করবো ওটা থেকে 2.5 হবে, কিন্তু এটা আপনি তার উৎস কি? আপনি কোথা থেকে? হচ্ছে ইআই এর রিপোর্ট অনুযায়ী। ইআই এর রিপোর্টে 96% বলা আছে। আপনি 96% করবেন না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভুল করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, ইআই এর রিপোর্ট অনুযায়ী মাত্র 2 থেকে 5% দূষণ কমানো সম্ভব, এর বেশি নয়। আপনি হয়তো ভুল দেখেছেন। মাননীয় স্পিকার, এবার আমরা দেখব
যে এই বিদ্যুৎ কেন্দ্রে ফসল ও মৎস্য সম্পদের কী পরিমাণ ক্ষতি হবে। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রায় 1834 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যার ফলে আমাদের প্রায় 1185 টন ধান ও 570 মেট্রিক টন মাছ উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া এই প্রকল্পের জন্য প্রায় 8000 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। মাননীয় স্পিকার, এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রতিদিন পশুর নদীর মাঝখান দিয়ে অনেক বড় বড় জাহাজ চলাচল করবে, যার ফলে পশুর নদীর 2 তীরে ভাঙনের দেখা দিবে এবং জাহাজ থেকে যে দূষিত তেল, তারপর আবর্জনা, ময়লা এগুলো পানিতে মিশবে, তার ফলে পানি দূষিত হবে। এছাড়াও এই বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য প্রতিদিন পশুর নদী থেকে প্রায় 9150 ঘনমিটার পানি নেওয়া হবে এবং ফেরত দেওয়া হবে মাত্র 5150 ঘনমিটার, এবং যার ফলে প্রতি ঘন্টায় পশুর নদী থেকে প্রায় 4000 ঘনমিটার পানি ব্যবহৃত হবে। এবং এই 4000 ঘনমিটার পানি ব্যবহার যদি হয়, তাহলে এই পশুর নদী এক সময় বাংলাদেশে আরেক বুড়িগঙ্গা হিসেবে দেখা দেবে। মাননীয় স্পিকার, এই বিদ্যুৎ কেন্দ্রে অনেক উন্নত মানের অনেক বড় বড় মেশিন চালানো হবে, যেমন বড় বড় জেনারেটর, কম্প্রেসার পাম্প ইত্যাদি চালানোর পরে প্রচুর শব্দ দূষণ হবে, যা আশেপাশের জীবজন্তুর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলবে। এবার মাননীয় স্পিকার, আমরা দেখব এই বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে ক্ষতিকর বর্জ্য হবে কয়লা পোড়া গ্যাস বা ফ্লাই আশ। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় 7,50,000 টন বটম আশের বর্জ্য তৈরি হবে, আর এই বটম আশে থাকে আর্সেনিক, পারদ, নিকেল, ভ্যানাডিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, রেডিয়ামের মতো বিভিন্ন ক্ষতিকর তেজস্ক্রিয় ধাতু। ইএসপি সিস্টেমের মাধ্যমে কিছু ধরে রাখার কথা বলা হলেও এটা স্বীকার করা হয় যে কিছু পরিমাণ ফেলে আস বাতাসে ছড়িয়ে যাবে। আমরা যদি এই কিছু পরিমাণ 1% ধরি, তাহলেও বছরে প্রায় 7500 টন ফ্লাই আশ উৎপন্ন হবে, যা আশেপাশের এলাকা সহ সুন্দরবনে ছড়িয়ে পড়বে এবং নিউমোনিয়া ও ফুসফুসের রোগ সৃষ্টি করবে। শুধু তাই নয়, রামপালে এই বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি ওরিয়ন গ্রুপ প্রায় 565 মেগাওয়াটের আরও একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে, যেখানে মাননীয় স্পিকার বছরে 74,000 টন সালফার ডাই অক্সাইড এবং 44,000 টন নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে দ্য ফ্যাক্টরি অফ পলিউশন বলে আখ্যা দিতে পারি, যার ফলে বাংলাদেশের ফুসফুস এই সুন্দরবন ধ্বংস হয়ে যাবে এবং সুন্দরবন ছাড়া যেই বাংলাদেশ থাকবে তা হবে কুৎসিত, খণ্ডিত ও বিকৃত একটি বাংলাদেশ। তাই আজকের এই সংসদে যেন এই প্রস্তাবটি গৃহীত না হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের, এটি অবশ্যই আমরা বলি যে এটি আমাদের ছায়া সংসদ, সেখানকার সংসদ সদস্য মাসকুরা খানের কাছ থেকে তার বক্তব্য শুনবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, কোনো প্রকল্প গ্রহণ করার আগে ওই প্রকল্পের মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটি নিরূপণের জন্য অধিদপ্তর হতে একটি স্বাধীন সংস্থা রয়েছে, যা হলো EIA, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অফ অ্যাসেসমেন্ট, যেখানে বলা হয়েছে EIA আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং পর্যবেক্ষণের মাধ্যমে তারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে পরিবেশের কোনো ক্ষতি না করে রামপাল বিদ্যুৎটি তৈরি করা হচ্ছে। তারপরও কি আপনারা বলবেন যে এটা পরিবেশের সুরক্ষা না করে তৈরি করা হচ্ছে? যে আমরা একটা প্রশ্ন নেই, প্রশ্নটি হচ্ছে, যখন ইউনেস্কো বাংলাদেশ সরকারকে চিঠি দেয় যে এবং বলে যে হচ্ছে EIA এর রিপোর্ট ত্রুটিপূর্ণ এবং পরিপূর্ণভাবে এটি একটি অসম্পূর্ণ রিপোর্ট, তখন EIA এর বৈধতাটিকে আপনি কোন মানদণ্ডতে বিবেচনা করবেন? ধন্যবাদ মাননীয় বিরোধী দল। আপনি যখন আপনার দেশের সরকারকে, আপনি যখন আপনার দেশের একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকারকে বিশ্বাস করতে পারছেন না শুধুমাত্র ইউনেস্কোর ভিত্তিতে, তাহলে আপনাদের সাথে আর যুক্তির কোনো প্রশ্নই ওঠে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, প্রকল্পটি থেকে প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক, ধর্মীয় এবং সামরিক স্থাপনা 10 কিলোমিটার দূরে এবং অভয়ারণ্য হতে 25 কিলোমিটার দূরে, যা পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না। এছাড়াও রামপালে জনবসতির ঘনত্ব কম থাকা একটি বিশেষ সুবিধাজনক কারণ, যেখানে 1834 একরে 150 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 121 জন। প্রশ্নটি তাকে সরাসরি করব, আপনারা সুরক্ষার কথা বলছেন, কিন্তু সুরক্ষার কি কি মানদণ্ড অথবা কোন কোন ক্রাইটেরিয়া আপনারা সুরক্ষাগুলো করবেন, সেটার একটি পরিষ্কার ব্যাখ্যা কি দিয়ে যাবেন প্লিজ? সুরক্ষার জন্য আমরা এখানে গ্রিন বেল করছি, আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করছি, এবং আমি একটু পরেই বলতে চাচ্ছিলাম যা 250 থেকে 275 মিটার চিমনি ব্যবহার করছি, যা কুতুব মিনার থেকেও 3 গুণ উঁচু, এবং এই চিমনি ক্ষতিকর পদার্থগুলোকে ইনভার্সন লেয়ারের উপরে নিয়ে যাবে, যা থেকে কখনোই পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না বিরোধী দল।
মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছানো গেলে এবং দারিদ্র্যের হার কমানোর জন্য বিদ্যুৎ অবশ্যম্ভাবী। এবং এটি আমি বলে যাব, হোসেন জিল্লুর রহমানের রিথিঙ্কিং রুরাল পভার্টি শীর্ষক গবেষণায় বলা হয়েছে, যদি কোনো দেশ দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং সেই দেশটি যদি সেই গ্রামটিকে আমরা কল্পনা করা হয় বিদ্যুৎবিহীন, তবে তা চরম দারিদ্র্য সীমার নিচে বাস করবে 25 থেকে 30 ভাগ। তারপরে কি আপনারা বলতে চান যে রামপালের মতো এই ধরনের প্রকল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই? বিরোধী দল শব্দ দূষণ নিয়ে অনেক কিছুই বলে গেলেন। ইআই রিপোর্ট অনুযায়ী প্রকল্পটি হতে 50 ডেসিবেল দিনে এবং রাতে 40 ডেসিবেল শব্দ তৈরি হতে পারে। একটু ভাবুন তো মাননীয় বিরোধী দল, আপনি কি এখান থেকে বসে সদরঘাটের স্টিমারের বা জাহাজের শব্দ শুনতে পাবেন, যা 14 কিলোমিটারও কম দূরত্বে অবস্থিত? যেখানে প্রকল্পটি হলে, মাননীয় স্পিকার আমি আবার বলছি, প্রকল্পটি হতে 200 মিটার দূরে কোনো শব্দই শোনা যায় না, সেখানে কিভাবে 14 কিলোমিটার দূরে বাফার জোনে সুন্দরবনে অথবা আশেপাশে লোকালয়ে শব্দ দূষণ হতে পারে? প্রশ্ন রয়ে গেল বিরোধী দল। বহির্বিশ্বের অনেক আইন, আপনারা তো অনেক আইন মানতে চাচ্ছেন না, অনেক কিছু যা আমরা বারবার বলছি যে আমাদের আইনগতভাবে আমাদের পরিবেশ সুরক্ষা করে এবং অত্যাধুনিক প্রযুক্তিও আমরা যেখানে ব্যবহার করব বলে যাচ্ছি, সেখানে আপনারা বারবার দেখে যাচ্ছেন এই পরিবেশ সুরক্ষা না করার কথা। বিরোধী দল, আপনাদের জন্য বলছি, ডেনমার্ক একটি পরিবেশ সচেতনকারী দেশ হিসেবে আপনারা আমার সবার কাছেই পরিচিত, যেখানে কয়লা ভিত্তিক দূষণের জন্য আইনগতভাবেই কয়লা ভিত্তিক প্রকল্পে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করে তারা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিরোধী দল, তারপরও কি আপনারা বলবেন যে এইসব প্রযুক্তি ব্যবহারের পর রামপালে প্রকল্পটি আমাদের ভুল সিদ্ধান্ত? তাই মাননীয় স্পিকার, আমি আপনাকে আবারও বলতে চাই, আমার প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবনাটি যা তিনি কতগুলো প্যারামিটার উল্লেখ করে বলিয়ে গেলেন যে রামপালে কেনই আমরা বিদ্যুৎ প্রকল্পটি করব, এবং আমার মন্ত্রী দেখিয়ে গেলেন কোন কোন প্রযুক্তি এবং কি কি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা আজকে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে চাই। এবং আমি তাদের সাথে সমন্বয় করে আপনাকে আবারও বলতে চাই, প্রস্তাবনাটি এই মহান সংসদে গৃহীত হওয়ার জন্য, যা দেশের জন্য এবং মানুষের জন্য এবং সর্বোপরি আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমির জন্য একটি সুন্দর পদক্ষেপ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। বিরোধী দল থেকে আগত, আসলে যতই আমি শুনছি ততই মনে হচ্ছে একবার এই দল সঠিক, আবার মনে হচ্ছে ও দল সঠিক। দেখা যাক, আমরা এবার শুনবো আমাদের আজকের এই আয়োজনের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য হাফিজ উদ্দিন মুন্নার কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আজ আমি একদিকে যেমন শঙ্কিত তেমনি মাননীয় স্পিকার বিস্মিত, কেননা সরকার দল থেকে আজকে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে সেই প্রস্তাবটি যেমন মিথ্যা তেমনি হাস্যকর। মাননীয় স্পিকার, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হয়নি যেখানে পরিবেশ দূষণ হয় না। মাননীয় স্পিকার, এরপরে আজকে তারা যে বললেন যে 250 মিটার চিমনি দিয়ে মাননীয় স্পিকার তারা এই যে দূষিত বায়ুকে, দূষিত গ্যাসকে আকাশের বাইরে পাঠিয়ে দিবেন বা অনেক দূরে পাঠিয়ে দিবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে চিমনি দিয়ে গ্যাস, সেটা কি মহাশূন্য অর্থাৎ অ্যাটমসফিয়ার ভেদ করে মহাশূন্যে চলে যাবে, নাকি এটা আমাদের বায়ুমণ্ডলের মধ্যেই থাকবে? মাননীয় স্পিকার, যদি আমাদের বায়ুমণ্ডলের মধ্যে থাকে মাননীয় স্পিকার, এটা তাহলে সামগ্রিকভাবে আমাদের পরিবেশকে দূষিত করবে এবং সেটার প্রভাব সুন্দরবনের মধ্যেই এসে পড়বে। মাননীয় স্পিকার, এখন যদি আমি একটু দেখি, তারা বলে গেলেন ইআই এর প্রতিবেদনের কথা। মাননীয় স্পিকার, ইআই এর প্রতিবেদনে সুন্দরবনকে দেখানো হয়েছে 14 কিলোমিটার দূরে। মাননীয় স্পিকার, কিন্তু দেখুন GIS সফটওয়্যার দিয়ে মেপে দেখা গেছে মাননীয় স্পিকার এটি 14 কিলোমিটার নয়, এটি 13 কিলোমিটার দূরে। মাননীয় স্পিকার, এবং এটা সর্বনিম্ন হচ্ছে 9 কিলোমিটার এবং হচ্ছে 4 কিলোমিটার। মাননীয় স্পিকার, আমি এবার একটু মূল বক্তব্যে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে মূল বক্তব্য শুনবো। জি, আপনি কি বলতে যাচ্ছেন যে 13 কিলোমিটার দূর থেকে শব্দ শোনা যাবে, 14 মিটার থেকে যাবে না, 14 কিলোমিটার থেকে যাবে না? মাননীয় স্পিকার, আমি ইআই এর প্রতিবেদনটাকে ভুয়া প্রমাণিত করার জন্য এই যুক্তিটি দিয়েছি মাননীয় স্পিকার, এবং এটি প্রমাণিত। মাননীয় স্পিকার, এবারে আসুন এনটিপিসি, যাকে নিয়ে এত কথা হলো মাননীয় স্পিকার, সেই এনটিপিসির নাটকটি কোথায় দেখে আসি। মাননীয় স্পিকার, এনটিপিসির এই প্রকল্পটি ইন্ডিয়াতে করতে চেয়েছিল মাননীয় স্পিকার, কিন্তু পরিবেশের জন্য মারাত্মক হুমকির বলে ভারত সরকারের যে পরিবেশ মন্ত্রণালয়, সেটির জন্য মাননীয় স্পিকার তখন ছাড়পত্র দেয়নি। সেই প্রকল্পটি বাংলাদেশে এসেছে এবং করছে সেই এনটিপিসি। মাননীয় স্পিকার, এরপরে দেখুন নাটকীয়তা কোন জায়গায়। মাননীয় স্পিকার, পিডিবির সাথে এনটিপিসির চুক্তি হয় 2012 সালে, কিন্তু 2010 সালে কিন্তু নিয়ম অনুযায়ী মাননীয় স্পিকার জমি অধিগ্রহণ এবং এই প্রকল্পের উন্নয়নমূলক কাজ করা হবে চুক্তির পরে। কিন্তু মাননীয় স্পিকার 2010 সালের 27 ডিসেম্বর মাননীয় স্পিকার সেই কাজ এবং সেই কাজ করার জন্য এবং সেই চুক্তি করার জন্য মাননীয় স্পিকার রুল জারি করা হয়। তখন যখন মাননীয় স্পিকার পরিবেশবিদরা আন্দোলন করে, তখন মাননীয় স্পিকার হাইকোর্ট তড়িঘড়ি করে একটি মাননীয় স্পিকার রুল জারি করে, এবং সেই রুলের ভিত্তিতে ইআইএ কি করে মাননীয় স্পিকার একটি পরিবেশ বান্ধব সার্টিফিকেট দিয়ে দেয় মাননীয় স্পিকার, এবং সেই পরিবেশ বান্ধব সার্টিফিকেট
সার্টিফিকেটের উপর ভিত্তি করে মাননীয় স্পিকার Contribution, মাননীয় আজকে তারা স্পিকার। এত কথা বলছে। আমরা একটা প্রশ্ন নেই জি। আপনি এনটিপিসি নিয়ে কথা বলছেন, আপনার সমস্যাটা কি এনটিপিসি নিয়ে না প্রকল্পটি নিয়ে স্পষ্ট করুন। আপনারা যে বললেন আমার সমস্যা প্রকল্প নিয়ে এবং এনটিপিসি এবং এইখানে যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটা প্রশ্ন পরিষ্কার করার জন্য আমি বলছি। মাননীয় স্পিকার, এগুলো অবান্তর প্রশ্ন। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ অর্ডার। জি, পয়েন্ট অফ অর্ডার। মাননীয় সংসদ নেতা জি। ওনাদের বিরোধী দলীয় নেতা দুর্নীতির কথা বলেননি, এখন তৃতীয় বক্তা এসে দুর্নীতি নিয়ে আলোচনা করছেন। এটা সম্পূর্ণ, এটা বিরোধী দলীয় নেতা স্পষ্ট করে জানিয়ে যে তার বক্তব্যটা তারা থাকবে। সুরক্ষার কোনো ব্যাখ্যাই দিয়ে যাননি, সেখানে দ্বিতীয় বক্তা এসে বলেছে। মাননীয় স্পিকার, আমরা দেখাচ্ছি যে মাননীয় স্পিকার এই প্রকল্পটিতে আসলে গলতগুলো কোথায়। মাননীয় স্পিকার, এখানে এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে আসে না। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার, ইআই এর যে প্রতিবেদন নিয়ম হচ্ছে, ইআই এর সার্টিফিকেটের পরে হচ্ছে এটা দেওয়া হবে যে এই প্রকল্পটি অনুমোদনযোগ্য হবে নাকি বাতিল হবে, কিন্তু এর কিছুই করা হয়নি। মাননীয় স্পিকার, শুধু তাই নয় মাননীয় স্পিকার, সুন্দরবনের ঘিরে মাননীয় স্পিকার আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারা বারবার উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি মাননীয় স্পিকার, আমাদের যে বন অধিদপ্তর মাননীয় স্পিকার, প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ, তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। তিনি বলেছেন যে এই প্রকল্পটি সুন্দরবনের জন্য ক্ষতিকারক। মাননীয় স্পিকার, এছাড়া অর্থমন্ত্রী একাধিকবার গণমাধ্যমের সামনে বলেছেন যে এই প্রকল্পটি সুন্দরবনের জন্য ক্ষতিকারক। মাননীয় স্পিকার, এরপরেও আজকে তারা এত সব কথা বলছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন সবচেয়ে মজার জায়গা, এই প্রকল্প থেকে যে বিষাক্ত গ্যাস ও বিষাক্ত পদার্থ উৎপন্ন হবে তা সুন্দরবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। মাননীয় স্পিকার, আমরা দেখেছি টেক্সাসের ফয়েস্তি বিদ্যুৎ কেন্দ্র থেকে সক্স অ্যান্ড ডক্স নির্গত হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাইওয়ে 21 এর 48 কিলোমিটার বনায়ন কিভাবে ধ্বংস করে দেয়। আমরা দেখেছি মাননীয় স্পিকার 2008 সালে কিংস্টনের ফিউসেল ফয়েল প্ল্যান্ট থেকে ফ্লাই অ্যাশ নির্গত হয়ে সেখানের এমএচসি ও ক্লিঞ্চি নদীকে কিভাবে দূষিত করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা আরও দেখেছি মাননীয় স্পিকার, ডিউক এনার্জির কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে মাননীয় স্পিকার হাইওয়ের যে পুকুর করা হয়েছিল, ছাইয়ের যে পুকুর, সেই ছাইয়ের পুকুর থেকে দূষিত পানি বের হয়ে মাননীয় স্পিকার কিভাবে মাননীয় স্পিকার ক্যালোরিনার ড্যান নদীটিকে মাননীয় স্পিকার নষ্ট করেছিল। মাননীয় স্পিকার, এসবের পরেও তারা আজকে কি করছে। মাননীয় স্পিকার, আমি কিছু সময় চেয়ে নিচ্ছি, যেহেতু তিনি আমার 3টি প্রশ্ন তুলেছেন। মাননীয় স্পিকার, আমি তার কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, পশুর নদীর তীরে তারা কি করছে, 25 কিলোমিটারের একটি ছাই জমানো পুকুর মানে খনন করছেন এবং সেটা পশুর নদীর তীরের পাশে। যখন মাননীয় স্পিকার একটা বন্যা হবে, যখন কিছু হবে, তখন সেই যে ফ্লাই অ্যাশ মাননীয় স্পিকার, জি, আমরা শেষের প্রশ্ন নিচ্ছি। মাননীয় স্পিকার, সেই ফ্লাই অ্যাশ সেই বটম অ্যাশ নদীতে মিশে পশুর নদীটিকে নষ্ট করবে। আর সুন্দরবনকে ধ্বংস করার জন্য একটি পশুর নদী যথেষ্ট, কারণ এই সুন্দরবন হচ্ছে পৃথিবীর অন্যতম জলজ ম্যানগ্রোভ বন। মাননীয় স্পিকার, এবার দেখুন এই সুন্দরবনকে ঘিরে, এই প্রকল্পকে ঘিরে যে নগরায়ন ও শিল্পায়নের মেলা বসেছে, সেই শিল্পায়নের মেলায় আগামী 40 বা 30 বছর পরে আমরা দেখব এই সুন্দরবন হবে সাভারের মতো একটি ইপিজেড এরিয়া। মাননীয় স্পিকার, এই সুন্দরবনে মাননীয় স্পিকার মাছের বদলে দেখা যাবে মাননীয় স্পিকার নদীতে কয়লা এবং তেল ভাসছে। মাননীয় স্পিকার, এই সুন্দরবনে মাননীয় স্পিকার দেখা যাবে মাননীয় স্পিকার এই সুন্দরবন আর সুন্দরবন নেই। মাননীয় স্পিকার, তখন সেটা শিল্পায়নে পরিণত হবে, কারণ এই যে ক্ষতির কথা আমরা বলছি এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। মাননীয় স্পিকার, সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, আজকে আগ্রার তাজমহলের গায়ে শিল্প কারখানার কালি লেগেছিল বলে ইন্ডিয়ার মাননীয় স্পিকার গভর্নমেন্ট পুরো আগ্রা থেকে শিল্প কারখানা উঠিয়ে দিয়েছিল, কিন্তু আজকের সুন্দরবন এটি মানুষের গড়া নয় মাননীয় স্পিকার, এটি স্বয়ং সৃষ্টিকর্তার গড়া। সেই সৃষ্টিকর্তার গড়া সৃষ্টিকে আমরা ধ্বংস করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, এটি যেনতেন অপরাধ নয়, এটি গুরুতর অপরাধ। মাননীয় স্পিকার, আজকে যদি এই অপরাধে মাননীয় স্পিকার এই সংসদে এই বিলটি পাস হয় মাননীয় স্পিকার, তাহলে এই অপরাধের ভুক্তভোগী আমি, আপনি, আমরা সবাই হব মাননীয় স্পিকার। তাই আশা করব এই বিলটি এই সংসদে পাস হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা তুমুল বিতর্ক দেখলাম এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা যখন দেখি নানাভাবে নানা জায়গায় ঝড় তুলেন এবং সেই ঝড়ের কিন্তু এখানে দুজন প্রধান ব্যক্তিও রয়েছেন, তারাও কিন্তু সেই ঝড় তোলার দুজন প্রধান ব্যক্তি যারা বলেন যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা আজকে সরকারি দল যেটা বলার চেষ্টা করলো, নানা রকমভাবে তারা পরিবেশকে সুরক্ষা করে বলবে, কিন্তু একেবারেই আজকের বিরোধী দল, আমাদের জাতীয় সংসদের বিরোধী দলের মতো এটাকে একেবারেই উড়িয়ে দিয়ে তারা বলল যে না, কোনোভাবেই আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের পরিবেশ সুরক্ষা তো করবেই না, বরঞ্চ এটাকে ধ্বংস করার জন্য, প্রকৃতির যে আল্লাহর সৃষ্টির দান সেই ধ্বংস করার জন্য এই বিদ্যুৎ কেন্দ্রই যথেষ্ট। আমি এবারে যুক্তি খণ্ডন পর্বে আহ্বান করছি আমাদের আজকের বিরোধী দলের নেতা মোহাম্মদ জোবায়ের মার্জিন সর্দারকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন আমার সংবিধান আমাকে বলছে রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ করে উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন, বন্যপ্রাণী সংরক্ষণ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে এতক্ষণ পর্যন্ত যতগুলো বক্তব্য হলো তার মাধ্যমে এটি আমরা নিশ্চিত যে সুন্দরবনের রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছে সরকার এবং সেখানে এটাও নিশ্চিত দূষণ হবে, কিন্তু দূষণের মাত্রায়
সাব ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল, আল্ট্রা সুপার ক্রিটিক্যালের 3টি প্যারামিটার দেওয়া হয়েছে যে দূষণের মাত্রা কম বেশি হবে মাননীয় স্পিকার। আমরা দেখিয়েছি এটি 100 থেকে হয়তো 90% আসবে, কিন্তু এটি পুরোপুরি যে মাননীয় স্পিকার বিলীন হয়ে যাবে, কোনো দূষণ হবে না, ইকো ফ্রেন্ডলি সিস্টেম হবে, তার কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি মাননীয় স্পিকার। আজকে আমাদের পক্ষ থেকে মাননীয় স্পিকার মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য এসে বলে গিয়েছিলেন মাননীয় স্পিকার তাজমহলের গায়ে ফ্লাই অ্যাশ পড়েছিল বিধায় ওইখানকার যত কলকারখানা ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এখন প্রশ্নটি হচ্ছে তাজমহল কিন্তু সপ্তম আশ্চর্যের একটি স্থান, আর আমরাও চাই সুন্দরবন সপ্তম আশ্চর্য হোক, আর সেই পুরস্কারটি মাননীয় প্রধানমন্ত্রী আপনিই গ্রহণ করুন মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমি কিছুদিন আগে সিরডাপের ফাউন্ডিং সেরিমনিতে মাননীয় এলজিআরডি মিনিস্টার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রশ্ন করেছিলাম, দেখুন ভারতে শিবাঙ্কার রয় নামক এই ভদ্রলোকটি একটি সোলার ভিলেজ বানিয়েছেন, তিনি অশিক্ষিত নারী পুরুষদেরকে দিয়ে সোলার টেকনোলজি প্র্যাকটিস করাচ্ছেন। এখন আমরা বলে গিয়েছি আমাদের দেশে তাপ আছে মাননীয় স্পিকার, সোলার টেকনোলজি নিয়ে অনেকেই কথা বলছে মাননীয় স্পিকার, সোলার পার্ক করা হোক মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার এটি একটি জলজ বন মাননীয় স্পিকার, দেখেন সুন্দরবনের সব থেকে স্পর্শকাতর অঙ্গটি হচ্ছে মাননীয় স্পিকার এর যে শাখা নদীগুলো আছে এটি মাননীয় স্পিকার। এই নদী যদি ধ্বংস হয়ে যায় মাননীয় স্পিকার, এই বন থাকবে না মাননীয় স্পিকার, বিলীন হয়ে যাবে মাননীয় স্পিকার। আজকে সে জায়গায় তারা পুকুর কেটে ছাই ফেলবে মাননীয় স্পিকার। আজকে আমরা দেখেছি মাননীয় স্পিকার সিমেন্ট ডুবি হয়েছে মাননীয় স্পিকার, আজকে তেলের জাহাজ ডুবেছে মাননীয় স্পিকার, আজকে সিমেন্ট ডুবেছে মাননীয় স্পিকার, আজকে কলকারখানা দিয়ে সুন্দরবনকে বিনাশ করা হচ্ছে মাননীয় স্পিকার। এই দেখুন তার চিত্র মাননীয় স্পিকার। আজকে 150টি প্রকল্প দিয়ে মাননীয় স্পিকার আজকে যখন ধ্বংসের পায় তারা চলছে মাননীয় স্পিকার, তখন সুন্দরবনকে বলা হবে দি লস্ট ল্যান্ড অফ রয়্যাল বেঙ্গল টাইগার্স মাননীয় স্পিকার। আর গ্যালারিতে মাননীয় স্পিকার এরপরে দর্শককে বাঘ নিয়ে লাফালাফি করতে দেখবো না, পয়লা বৈশাখের মুখোশে আমার প্রিয় সেই চেনা বাঘের মুখোশটি দেখবো না মাননীয় স্পিকার। আজকে যদি এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয় মাননীয় স্পিকার, তাহলে আজকে মাননীয় স্পিকার বিশ্ব সংস্থাগুলো কষ্ট পাবে, তার থেকে বেশি কষ্ট পাবো মাননীয় স্পিকার আমি, আপনি, আমরা সকলে মাননীয় স্পিকার। তার কারণ সুন্দরবন আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জার্সি, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সাকিব আল হাসান, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মোস্তাফিজ, রয়্যাল বেঙ্গল টাইগার মাননীয় স্পিকার আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, রয়্যাল বেঙ্গল টাইগার মাননীয় স্পিকার স্যার ফজলে হাসান আবেদ। তাই আশা করব আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি বর্জনের মাধ্যমে মাননীয় স্পিকার আমরা সোনালী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে, টেকসই উন্নয়নের পথে আর এক ধাপ এগিয়ে যাবো মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের যে প্রতীক, সেই প্রতীকের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন আজকে আমি, আপনি, আপনারা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হব যদি সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়, এবং এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করার জন্য তিনি সংসদে আহ্বান জানিয়ে বিরোধী নেতা তার বক্তব্য শেষ করেছেন। বক্তব্য শুনবো আইনাম সেশনে। সব শেষে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি আহ্বান করছি এই পর্যায়ে মাননীয় সংসদ নেতা মোহাম্মদ তানভীর নওয়াজ শাকিলকে তার পুনরায় 2 মিনিট বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ভাত খাবো চাল দিয়ে না, দুধের সেমাই খাবো দুধ দিয়ে না, আর ধান উৎপাদন করব ধান গাছ লাগিয়ে না। আজকে বাংলাদেশের মধ্যমায়ের দেশে পৌঁছাবেন, তবে শক্তি রপ্তানি করে না, দেশের উন্নয়ন করে না, বোঝাবেন কুপির বাতি হাতি নিয়ে 2021 সালে দাঁড়াবেন ওখানে যেয়ে। আমরা স্বপ্ন দেখাচ্ছি কিভাবে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পৌঁছাবে, আমরা স্বপ্ন দেখাচ্ছি আল্ট্রা ক্রিটিক্যাল প্রযুক্তি। সারাদিন ফেসবুকে পড়ে থেকে যে আসক্তি হয়েছে তার প্রমাণ দিয়ে গেলেন, যেখানে 17 জুলাই প্রথম আলোতে প্রকাশিত হয়েছে যে এই প্রযুক্তি 96% রোধ করে, মাত্র 96% বের করবে ক্ষতিকারক, সেখানে আপনি বলে গেলেন 2.5। দ্বিতীয় বক্তা বলে গেলেন, ব্যাখ্যা দিয়ে গেলেন কিভাবে উনি দেশের উন্নয়ন করবেন। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের যদি জিডিপি, একটা উন্নত দেশের মানকাঠামো কিভাবে নির্বাচিত হয় তার শক্তির মাধ্যমে, তার শক্তির বিবেচনায়। আজকে বাংলাদেশের গড়কে যদি ভাগ দেই তাহলে একজন মানুষের 2.72 কিলোওয়াট বিদ্যুৎ পড়ে। আজকে আপনি এখানে বসে আছেন, আপনি জানেন না কতগুলো লাইট জ্বলছে, আর ওইদিকে কতগুলো শিশু আজকে ফ্যানের বাতাস খাচ্ছে না, গরমে পড়ে আছে, কতগুলো মা আজকে ফ্যানের অফ আছে, সেই মা গরমে ভুগছে। আপনি জানেন না এসির বাতাস ঠান্ডা কেমন। আপনি গ্রামে যেয়ে দেখেন, আপনি ওই 40% মানুষ, আমার দক্ষিণবঙ্গে গিয়ে আপনি দেখেন কত শতাংশ মানুষ আজকে কারেন্ট ছাড়া, বিদ্যুৎ ছাড়া গরমে পুরো মরছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার গোপালগঞ্জে আজকে একটি কারেন্ট চলে যাওয়ার কারণে অপারেশন হয়নি, মা মারা গেছে, এমন নিদর্শন রয়েছে। আমি ভুক্তভোগী মাননীয় স্পিকার, তাই আমি আমার এই দেশে এই কারেন্টের আজকে বিদ্যুৎ উৎপাদন করতে চাই। দ্বিতীয় বক্তা বলে গেলেন কোন কম বেশি গতি সবকিছুতেই হবে। হ্যাঁ, আমি বলতে চাই কম গতি সবকিছুতেই হবে। এই জন্যই আজকে পৃথিবীর সবথেকে জনপ্রিয় পন্থা 41% বিদ্যুৎ উৎপাদন হয় এই কয়লা থেকে। তাই বাংলাদেশে কয়লার উৎপাদন মাধ্যমে বাড়াতে যাচ্ছি মাননীয় স্পিকার, যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আজকে আমাদের বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হবে এবং দক্ষিণবঙ্গ সহ দেশের উন্নয়ন আমরা ত্বরান্বিত করব। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হবে, স্বপ্নের বিদ্যুৎ পূরণ হবে, স্বপ্নের যে গ্যাস আজকে পুড়িয়ে গেছে এই গ্যাসকে আমরা সংরক্ষণ করে মানুষের মাঝে পৌঁছে দেব। আজকে আমাদের বাজেটকে আরো বড় করব, আমাদের অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে কিভাবে আমরা ক্ষতিপূরণ দেব আমরা দেখিয়ে গিয়েছি, আমরা কিভাবে জনশক্তিকে কাজে লাগাবো আমরা দেখিয়ে গিয়েছি। 16 থেকে 20 হাজার মানুষ
মানুষের কর্মসংস্থান করবো দেখিয়ে গিয়েছি। আমরা চাই না আর কোনো কলকারখানা, আর কোনো নতুন সংস্থা বন্ধ হোক। আমরা চাই না খুলনার পাটকলের মতো আর কোনো সংস্থা বন্ধ হোক। আমরা চাই না আজকে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ার পরে ওখানে রেল সংযোগ বন্ধ হোক। আমরা চাই না কারেন্টের অভাবে আর একটি মার সন্তান মারা যাক। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমি বলতে চাই, এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের মাধ্যমে মানুষের শক্তির চাহিদা পূরণ করতে চাই, আজকে মানুষের উন্নয়ন করতে চাই, মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই। তাই আজকের এই সংসদে প্রস্তাবিত বিষয়টি পরিবেশ সুরক্ষা করেই রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যার সপক্ষে যুক্তি দেখিয়ে গিয়েছি কিভাবে করব, দেখিয়ে গিয়েছি কেন করব, দেখিয়ে গিয়েছি কিভাবে করব, দেখিয়ে গিয়েছি কিভাবে উন্নয়ন হবে, দেখিয়ে গিয়েছি 2021-এ কিভাবে পৌঁছাবো, দেখিয়ে গিয়েছি কিভাবে আমরা এই দেশকে একটি শক্তিশালী ও মধ্যমায়ের দেশে পৌঁছাবো। মাননীয় স্পিকার, সংসদে আজকের বৃষ্টি পাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতাকে তার বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমরা এমন একটা কালচারের মধ্যে এখন আজকে উপনিষ্ঠ হয়েছি যেখানে দুই দল আজকে এখানে চমৎকারভাবে তাদের তথ্য দিয়ে এখানে যুক্তি খণ্ডন এবং পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করেছে, এবং আমরা এই চেষ্টার মধ্যে দিয়ে একটা বিষয়তে আমরা প্রমাণিত হয়েছে যেটি হচ্ছে, আমরা বলি বাংলাদেশের এই সন্তানরা, এই ছেলেমেয়েরা, তারা নাকি জঙ্গিবাদের দিকে যেতে চায়, তারা নাকি অপসংস্কৃতির দিকে যেতে চায়, তারা নাকি সন্ত্রাসের দিকে যেতে চায়। কিন্তু আজকের এই ছায়া পার্লামেন্ট কিন্তু সেটি প্রমাণ করেন। আজকে ছায়া পার্লামেন্ট প্রমাণ করেছে যে আমাদের তরুণরা শিখতে চায়, আমাদের তরুণরা বলতে চায়, আমাদের তরুণরা জানতে চায়। জয় পরাজয়ের চেয়ে বড় বিষয় নয়, বড়টি হচ্ছে যে এই যে দুটি দল, তারা প্রত্যেকে যে সমভাবে, তারা যে একে অপরের সাথে পাল্টি যুক্তির জন্য যে প্রস্তুতি নিয়ে আসছে, সেটি হচ্ছে আমাদেরকে আশার জায়গা তৈরি করে দিচ্ছে। এবং আমি খুবই আশা করি যে আমাদের আজকের এই দুই দলের কেউ না কেউ হয়তো বা অদূর ভবিষ্যতে আমাদের জাতীয় সংসদে গিয়ে সংসদের নেতৃত্ব প্রদান করবে। দুই দলকে আমরা জোরে তালি দিয়ে অভিনন্দন করতে চাই। আমরা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা যখন স্থাপন হতে যাচ্ছে, ঠিক সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি এক ধরনের বক্তব্য আমরা দেখতে পাই। আমরা বলা হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যদি স্থাপন করা হয় তাহলে এর প্রভাবে, যে সরকারের পক্ষ থেকে বলা হয় যে সুন্দরবনটি ক্ষতিগ্রস্ত তো হবেই না, বরঞ্চ এর সুরক্ষা হবে। কিন্তু আবার আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আনু মোহাম্মদ এবং সিভিল সোসাইটির যারা রয়েছেন বা অনেক দলের লোকেরাও রয়েছেন, তারা কিন্তু বলেন যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি যদি স্থাপন করা হয় তাহলে কিন্তু সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, ওয়ার্ল্ড হেরিটেজের খ্যাত এই স্থানটি নষ্ট হয়ে যাবে। এই যে পরস্পর বিরোধী আমাদের কাছে তথ্য রয়েছে, তার কিছুটা প্রমাণ কিন্তু আজকে আমরা পেয়েছি। আমরা যেটি চাই, যদি সম্ভব হয়, আমি জানি যে আমাদের গণভোটের বিধান নাই, আমি মনে করি যে যদি সম্ভব হয়ে থাকে সংবিধান সংশোধন করে জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে, অর্থাৎ রামপাল ইস্যুয়ে গণভোটের মাধ্যমে আমরা জনগণের একটা মতামত নিতে চাই, এবং তাহলেই কিন্তু এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে সুরাহাটা, সেই সুরাহাটা আমরা করতে সম্ভব। আমরা প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসতে পারি, আমরা সিভিল সোসাইটির লোকদেরকে নিয়ে বসতে পারি, আমরা সরকারের উচ্চ পর্যায়ের আমলা এবং যারা রয়েছেন তাদের সকলকে নিয়ে বসতে পারি, কিন্তু সেটা তো যদি সুরাহা সম্ভব না হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের সংবিধান সংশোধনের মাধ্যমে বা সংযোজন করে এই রামপাল ইস্যুতে একটা গণভোটের আহ্বান করতে, এবং তখনই হয়তো আমরা বুঝতে পারবো যে রামপালে আমাদের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করাটা উচিত কি উচিত নয়। আমি এবার আহ্বান করব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, যিনি সবসময় আমাদের জাতীয় নানা ইস্যুতে সোচ্চার থাকেন, তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সম্মানিত সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। আমি শ্রদ্ধেয় অধ্যাপক আনু মোহাম্মদ স্যারকে আজকের এই পর্যায়ে বিতার্কিকদের বক্তব্যের আলোকে এবং রামপাল ইস্যুতে তার মতামত তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। প্রথমত এখানে এরকম একটি বিতর্ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে কিছু বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। এটি খুবই আনন্দদায়ক যে আমাদের তরুণরা এই বিষয়টি নিয়ে বিতর্ক করেছেন, এবং এটি ছায়া সংসদের মাধ্যমে সরকারি দল বিরোধী দল এই বিষয় নিয়ে বিতর্ক করলো, এটা খুবই আনন্দের বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেগুলো সম্পর্কে বাংলাদেশের মানুষ ঠিকমতো জানতেই পারেন না, এবং স্বচ্ছতার অভাব প্রথম থেকে থাকে, জনগণের সাথে সম্পর্কের অভাব থাকে, জনগণের সম্মতি নেওয়ার বিষয়টা গোপন থাকে। আজকে যে নদী বিনাশী, বন বিনাশী, বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর, জাতীয় স্বার্থবিরোধী অনেক চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশ, সেটার ফলাফলই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে নদীগুলো, যেটা বাংলাদেশের প্রাণ, সেই নদীগুলো এখন আর প্রাণ নাই। সুতরাং পানি, জমি, বায়ু এবং তার সাথে অর্থনৈতিক গতি, জাতীয় সক্ষমতা বিকাশ, সব কিছু একটার সাথে আর একটা সম্পর্ক আছে। তো সেইটাই, অস্বচ্ছতাটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা, এবং এই অস্বচ্ছতাটা রামপাল বিদ্যুৎ প্রকল্প যেটা নিয়ে বিতর্ক হলো, এবং দুই পক্ষই খুব ভালো বলেছেন, তাদের অনেক তথ্য যুক্তিগুলো আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তথ্য আরেকটু যাচাই করে নিলে ভালো দুই পক্ষেরই, কিন্তু বিতর্ক, এই ধরনের বিতর্কগুলি আসলে হওয়া দরকার।
তো এই যে অস্বচ্ছতার কথা যেটা এসছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কিন্তু প্রথম থেকেই একটা অস্বচ্ছতার মধ্যে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হওয়ার মধ্যে দিয়ে তারপরে ভূমি অধিগ্রহণ, ল্যান্ড ক্লিয়ারেন্স এবং জনগণের সম্মতি, এই সমস্ত অনেকগুলো শর্ত আছে এখন আন্তর্জাতিকভাবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গেলে। সেই শর্ত পূরণ না করেই আমরা যদি ধারাবাহিকতা দেখি, চুক্তি স্বাক্ষরের আগেই জমি এবং এর আগেই জমি অধিগ্রহণ, এই সমস্ত অনেকগুলো অনিয়ম এর মধ্যে হয়েছে। বাংলাদেশে যে পরিবেশ আইন আছে, বন আইন আছে, পানি আইন আছে, সেগুলো অনেকগুলোই আপডেটেড হয়নি, অনেকগুলোই যথেষ্টভাবে রিভাইজ করা দরকার। কিন্তু যতটুকু আছে সেই আইন অনুযায়ীও যদি আমরা পরীক্ষা করি, সেই আইন অনুযায়ী এটা এই প্রকল্পটা টিকতে পারে না। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নাই। কারণ সুন্দরবন যদি ধরেন আমরা ধরেন যত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা নিশ্চিত যেভাবে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবন বিপর্যস্ত তো হবেই, এটা অস্তিত্ব টিকে থাকাই মুশকিল হবে। কিন্তু এই ঘটনাটা একদিনে ঘটবে না, এটা ধরেন 1 বছর, 2 বছর, 3 বছর এইভাবে ঘটবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় 4 কোটি মানুষের জীবন মরণের অনেক কিছু নির্ভর করে সুন্দরবনের উপরে। কারণ ওই উপকূলীয় অঞ্চল জুড়ে যত বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, সিডর আইলাদ একটা প্রমাণ, যত বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই প্রাকৃতিক দুর্যোগের সামনে একটা কঠিন বাঁধ হিসেবে, রক্ষাবর্ম হিসেবে সুন্দরবন থাকে এবং সেই সুন্দরবন আমাদেরকে জীবন রক্ষা করে। সুতরাং আমরা নিশ্চিত যে সুন্দরবন যেভাবে হচ্ছে সেটা শতভাগ তার ক্ষতি হবে। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে না, ক্ষতি হবে না, এটা ক্ষতিটা আমরা অনেক কমিয়ে নিয়ে আসব। কিন্তু সেন্সিবল কথা হচ্ছে, ধরেন আমি যদি একজন এমনিতে নাগরিক হই, আমি যদি দেখি যে শতকরা 1% সম্ভাবনা আছে সুন্দরবন ক্ষতি হওয়ার, তাহলেও সুন্দরবনের পাশে এই বিদ্যুৎ কেন্দ্র হওয়া উচিত না। আমরাও আশা করি যে সরকার জনগণের ভাষাটা বুঝবেন, বিশেষজ্ঞদের মতামতটাকে গুরুত্ব দেবেন এবং সুন্দরবনের গুরুত্ব সম্পর্কে তারা উপলব্ধি করবেন এবং বাংলাদেশের ভবিষ্যৎকে ভয়াবহ বিপদের মধ্যে ঠেলে না দিয়ে এই প্রকল্প বাতিল ঘোষণা করবেন। আমি 2 দলকেই আবারও অভিনন্দন জানাই। এই ধরনের বিতর্ক আরও হোক, এটাই আমরা চাই, এবং বিতর্কের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে বিষয়গুলি আরও মানুষের মধ্যে স্পষ্ট হোক, সেটাই আমরা চাই। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদকে। এবং একটা বিষয় তিনি বলার চেষ্টা করেছেন এবং বিরোধী দলের বিতার্কিক তারাও বলেছেন যে বিদ্যুৎ নিয়ে বা বিদ্যুৎ উৎপাদন নিয়ে তাদের কোনো রকম কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি সেখানে স্থাপিত হবে কিনা, সেই যুক্তিকতা তুলে ধরা তারা আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে আজকে হয়তোবা আমরা সেখানে কিছু কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, কিন্তু ওই 4 কোটি মানুষ যে সেই বেল্টে রয়েছে, সেই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গাটাই তিনি বলেছেন যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা অন্যত্র স্থানান্তর করে অবশ্যই আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনকে বাড়াতে চাই, সেটি আমাদের অধ্যাপক আনু মোহাম্মদ স্যার বলেছেন। আমি আমাদের স্ট্যান্ডিং কমিটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সভাপতি জনাব তাজুল ইসলাম এমপি মহোদয়কে আজকের এই ছায়া পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। অভিনন্দন জানাই এবং সত্যিকার অর্থেই আমি মুগ্ধ হয়েছি 2 পক্ষের আলোচনা শুনে। আমি এই দেশের সন্তান, এই বাংলার মাটিতে আমি বড় হয়েছি, এই দেশটাকে বড় বেশি ভালোবাসি, উন্নত বাংলাদেশ চাই, সুন্দরবন রক্ষা করতে চাই। এখন এখানে যে বিষয়টা, অনেকগুলি বিষয়, ওয়ার্ল্ড হেরিটেজ, রামসার সাইট, তার ইউনেস্কোর কথা বলা হয়েছে। আমার জানা মতে I don't have any source of documentary evidence that they have expressed their high concern about this power plant. ইউনেস্কো কিছুদিন আগে সফর করে গিয়েছেন, এখন পর্যন্ত তারা রিপোর্ট দেন নাই। যেই এরিয়াটা ঝুঁকি সামালের জন্য সংরক্ষণ করা দরকার, দিস ইজ কল্ড দ্য বাফার জোন। এর থেকে ক্যালকুলেশন করে যত এক্সটার্নাল পলিউশন স্ট্রেস সুন্দরবনে পড়বে, সেগুলোকে সংরক্ষণ করার জন্য, সেটার থেকে রক্ষা করার জন্য যে এরিয়াটা দরকার, দিস ইজ কল্ড দ্য বাফার জোন অ্যাট দিস ইজ 10 কিলোমিটার হাইয়েস্ট। ইট ইজ নট ডিজিগনেটেড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, ইট ইজ ওয়ার্ল্ড কমিউনিটি এটাকে ডিজাইন করেছেন। সো দ্যাট বাফার জোন হলেও, অর্থাৎ 10 কিলোমিটারের বাহিরে আপনি শিল্প কারখানা করলে ওই এরিয়ার কোনো ক্ষতি, ওই সুন্দরবনের ক্ষতি হবে না বলে সেখানে এটাকে এভাবে বিবেচনা করা হয়েছে অথবা ডিজাইন করা হয়েছে। যেই রামপাল এলাকাটা, এই এলাকাটা আসলে এটা জলাশয় ছিল, দীর্ঘকাল পর্যন্ত কখনোই সেখানে বেশিরভাগ জায়গাতে কোনো বসতি ছিল না। তো এখানে বসতি না থাকার পিছনে কারণ হলো বর্ষাকালে
মাথার উপরে 10, 15, 20 ফিট পানি হয়। ইট ইজ অ্যাবান্ডেন্ট এরিয়া লাইক। তো এটা বিবেচনা করা হয়েছে যে এই জায়গাটা যেহেতু বসতি নেই, এটাকে ল্যান্ড ডেভেলপ করে আমরা এখানে যদি কোনো স্থাপনা করি, ইট ইজ গুড। এখন তারপর সেকেন্ডলি হলো পশুর নদীর কথা এসেছে। পশুর নদীর পাড়ে সুবিধার দিকগুলো হলো, পশুর নদী দিয়ে, এটা একটা ছোট্ট নদী নয়, এটা একটা বৃহৎ নদী। আমি একটু ছোট্ট করে আরেকটা উদাহরণ দিই। রাইন রিভার ইউরোপের একটি বড় নদী, সবাই কম বেশি নাম জানি। সে রাইন রিভারের থেকে আমাদের পশুর নদী অনেক প্রশস্ত। ওই রাইন রিভারের পাশে আপনারা ওয়েবসাইট সার্চ করে এখন দেখেন 26টি কোল বেস পাওয়ার প্ল্যান্ট আছে। পশুর নদীতে প্রতি সেকেন্ডে 6000 ঘনমিটার পানি প্রবাহিত হয়। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য 2.5 ঘনমিটার পানি উত্তোলন করা হবে। এটা অসম্ভব কোনো বিষয় নয়। আজকের ইউরোপে অনেক টেক্সটাইল মিল আছে যারা নাকি ডাইং করে, ডাইং করার পরে যে আনডাইজেস্টেড ডাইস্টাফটা থাকে ওটাকে এক্সট্রাক্ট করে আবার পানিটাকে পুনরায় ডাইং করার জন্য ব্যবহার করা হয়। আনডাইজেস্টেড ডাইস্টাফটাকে তারা এক্সট্রাক্ট করে নিয়ে সেটাকে পুনরায় ব্যবহার করে। এটাই তাদের লাভ বলে আমাকে একটা বৃহৎ টেক্সটাইল মিলের মালিক হিসাব করে দেখিয়েছেন। তো অর্থাৎ একেবারে পলিউটেড একটি ওয়াটারকে রিফাইন করা যাবে না, এটা ঠিক না। যে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হবে সেটার চিমনি 275 মিটার। যে চিমনি দিয়ে যে কার্বন, সালফার, নাইট্রোজেন ইমিশন হবে সেটা ফল ডাউন হতে হলে মিনিমাম 100 কিলোমিটার দূরে গিয়ে পড়বে। আমাদের বড় পুকুরিয়াতে এখন যে কয়লা উত্তোলিত হয় সেখানে 0.5% সালফার আছে। ভারতে এখনও বহু জায়গা আছে যেখানে 2% সালফারের কয়লা ইউজ করা হচ্ছে। এবং ইউরোপে, আমেরিকাতে আজকের দিনগুলোতে কথা এসেছে সালফার কত % হবে। আর আমরা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সিদ্ধান্ত নেওয়া আছে যে তাদেরকে অবশ্যই 0.6%-এর উপরে সালফার ইউজ করতে পারবে। সালফার কন্টেনিং কোল ব্যবহার করা যাবে না। এবং এরপরে দিয়ে করবে ডিসালফারাইজেশন, তারপরে দিয়ে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড, সালফার এগুলো ইমিশন হয়ে যে লেভেলে যাবে, যেখানে যাবে সেখানে আসলে সত্যিকার অর্থে এটা সুন্দরবনে ফল ডাউনও হবে না এবং সুন্দরবনের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা অন্ততপক্ষে আমার কাছে এখন পর্যন্ত প্রমাণিত না। অতএব আমি মনে করি না যে আমরা ভুল করা হচ্ছে, আমার মনে হয় ঠিক করা হচ্ছে। এবং এখানে আমাদের যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, কিরণ সাহেবের এই অংশটাকে আমি অভিনন্দন জানাই। আমরা সকল বিশেষজ্ঞ সিভিল সোসাইটির নেতৃবৃন্দরা বসে আমরা আমাদের মতামতকে আমরা আরও বেশি আমরা পর্যালোচনা করতে চাই। যদি কোথাও ত্রুটি থাকার কোনো সুযোগ আসে তাহলে সেটাকে অবশ্যই আমরা সংশোধন করে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যম দিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নতি করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের দুজন অতিথিকে। তারা চমকপ্রদভাবে নিজেরাও নিজেদের মধ্যে এক ধরনের যুক্তির তর্কে তারা মেতেছিলেন। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের দুজন অতিথি ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ এবং তাজুল ইসলাম এমপি। আপনাকে আমরা বাঁচতে হবে এবং বাঁচাতেও হবে, এবং সে কারণের জন্য আমাদেরকে টেকসই উন্নয়ন করতে হবে। টেকসই উন্নয়নের জন্য আমাদের বিদ্যুৎ দরকার, সুন্দরবন বাঁচানো দরকার। একই সাথে আমরা আমাদের সম্পদের শতভাগ যে মালিক, সে মালিকানা আমরা আদায় করে নিয়ে সে মালিক হিসেবে আমরা থাকতে চাই। এবং আমরা একটা জায়গায় দুজনেই কিন্তু একটা মত হয়েছেন, সেটি হচ্ছে প্রয়োজনে আমরা আরও বেশি আলোচনা করব। আমরা নানা শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করব, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করব, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইস্যু নিয়ে আরও চমৎকার চমৎকার বক্তব্য, যুক্তিতর্কের মধ্যে দিয়ে আমরা এই ইস্যুটার একটা সমস্যার সমাধানের দিকে আমরা এগিয়ে যাব। আজকের এই প্রস্তাবে যারা পরিবেশ সুরক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। যারা এর বিপক্ষে আছে তারা না বলুন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে আজকের এই প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা ফলাফল পেয়ে গিয়েছি। একটা বিষয় তো সঠিক, আমরা সবসময় বলি, যদিও এটা সবাই বিশ্বাস করি আমরা, সেটি হচ্ছে যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এবং সে বাংলাদেশ পথ হারাবে না। দুজনেই কিন্তু একটা জায়গায় সম্মত হয়েছেন আজকের অতিথি, যদিও মত ভিন্ন কিন্তু পথ একটা, সেটা হচ্ছে বাংলাদেশ।
এবং এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আজকে এখানে সকলে আমরা সমবেত হয়েছি। আমার হাতে ফলাফল ঘোষণা করতে হচ্ছে, অত্যন্ত বেদনার বিষয়। আমি ফলাফল ঘোষণা করি এবং বিচারকরা যে রায় দিয়েছেন, আজকের যে প্রস্তাবটি ছিল পরিবেশ সুরক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু নাদাযুক্ত হয়েছে, সেই কারণের জন্য আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকদের, আরও বেশি অভিনন্দন রইল যারা আজকে সরকারি দলে ছিল মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে। তার চমৎকার যুক্তিখণ্ডন, কথা বলার চাহনি, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু আমাদেরকে মুগ্ধ করেছে। আমি তানভীর এবং তার দলকে অনেক বেশি অভিনন্দিত করি। আমরা আশা করি এই প্রতিযোগিতায় যদিও তারা সামান্য নম্বর ব্যবধানে জয়লাভ করতে পারেনি, কিন্তু তাদেরকে আমরা তাদের এই প্রতিযোগিতায় মুগ্ধ হয়ে আমরা পরবর্তী যে কোনো সেশনে আবার অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো। দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ পর্দায়, আমাদের টেলিভিশনের পর্দায়, এটিএন বাংলার পর্দায়, দেশে অথবা বিদেশে এই প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী ছায়া সংসদ, আগামী মক পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।